মনে পড়ে কেমন লাগছিল আমায়, কি পরেছিলাম, কেমন সেজেছিলাম? হয়তো মনে নেই, তবে জানি আমার দৃঢ়তা, আমার উচ্ছলতা আর সৌরভময় সেই মুহূর্তগুলোর রেশ রবে বহুক্ষণ। ঠিক যেমন পারফিউম বিউটি অয়েল সমৃদ্ধ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন, হিপনটিক রোজ, আইকনিক আরিস আর চার্মিং ম্যাগনোলিয়ার সৌরভ। নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন, সৌরভ এমন রবে বহুক্ষণ। প্রথম আলোর নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ। গত 22 জানুয়ারি আমরা হারিয়েছি বরেণ্য সুরকার, গীতিকার, সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। আজ লাক্স ক্যাফে লাইভে আমরা তারই স্মরণে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আরেক প্রিয় শিল্পী সামিনা চৌধুরীকে। আমরা আহমেদ ইমতিয়াজ বুলবুল তাকে স্মরণ করে আজকের এই আলোচনা করব। সুমাপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বুলবুল ভাইয়ের প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে আমি একটু করে জানতে চাই, আমাদের আরেক শ্রদ্ধেয় সুরকার আলাউদ্দিন আলী, তিনি অসুস্থ, আপনি তাকে দেখতে গিয়েছিলেন। তো সর্বশেষ তাকে যখন দেখে এসছেন, আমি জানি একটু ভিন্ন রকম একটা ঘটনা ঘটেছিল, আপনি কি একটু বলবেন? আলাউদ্দিন চাচা তো বুলবুল ভাইয়ের খবরটা পেয়ে অসুস্থ হয়ে গেলেন হঠাৎ করে, এবং সেটা খুব সিরিয়াস। এবং গত পরশুদিন আলাউদ্দিন চাচার একবার অ্যারেস্ট হয়েছে, হার্ট অ্যাটাক। তারপর থেকে তো উনি একদম আনকনশিয়াস। তো আমরা সবাই তো গেছিলাম, তুইও গেছিলি। তো আমি রাত্রেবেলায় রাত 12টার দিকে আমি ওখানে গেছি, গতকাল রাতে 12টার দিকে। তো ডাক্তার বললেন যে আপা মানে অবস্থা ভালো না, দুটা মানে লাঙেরই অবস্থা হোয়াইট হয়ে গেছে। তো আমি বললাম আমি একটু উপরে যাই, উপরে গিয়ে একটু কথা বলে আসি। এনিওয়েজ গেলাম, যাওয়ার পরে আবার মিমি মানে ওনার ওয়াইফ বললেন যে আপা একটু মানে তখনকার চাইতে আমার মনে হচ্ছে একটু আছে, কিন্তু আনকনশিয়াস। ভিতরে গেলাম আমি, আইসিইউর ভিতরে গিয়ে আমি বললাম যে তাহলে আমি একটু আলাউদ্দিন চাচাকে গান শুনিয়ে আসি। বলে ভিতরে যাওয়ার পরে ডাক্তার বললেন, তো আমি গিয়ে দেখি যে চোখ দুটো একদমই মানে একটা পাথর দৃষ্টির মতো, জাস্ট পাথর দৃষ্টি। কোনো মতে হার্টটা জাস্ট মেশিন দিয়ে মনে হচ্ছে ওঠানামা হচ্ছে, একদম মানে খুব কষ্ট হচ্ছিল দেখতে। তা আমার কি মনে হলো, আমি একদম কাছে গিয়ে আলাউদ্দিন চাচা বলে ডেকে আমি একবার যদি কেউ ভালোবাসতো গানটা, এটা আমি যখন একবার যদি কেউ ভালোবাসতো কথাটা বলার সাথে সাথে আমার মনে হয়েছিল যে একটু দর্শকদেরকে আমি জানাই যে এই গানটি আলাউদ্দিন ভাই মানে আপনার প্রথম প্লেব্যাক। আমার প্রথম প্লেব্যাক এই গানটি না, মানে এই ছবিটা জন্ম থেকে জ্বলছি ছবিতে আমার ফার্স্ট গান ছিল জন্ম থেকে জ্বলছি মাগো, আলাউদ্দিন চাচার। সেকেন্ডলি এই গানটা উনি আবার আমাকে দিয়ে মানে ওইখানে 1 মাস পরেই এই গানটি করালেন। তখন তো আপনি স্কুলেই পড়েন? হ্যাঁ, আমি ক্লাস 8-এ আর কি উঠবো। আচ্ছা, তারপরে তো আমি করলাম কি, আমার কি মনে হলো আমি একটু গাইলাম। গাওয়ার পরে তো আমি কেঁদে ফেলেছি, তো আমি আবার গাইলাম জোর করে। একটু গুনগুন করবেন কি? আচ্ছা, আমি গাইছিলাম যেভাবে যে একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো, এভাবে গায়। দুবার গাইলেন? দুবার গাইলাম। গাওয়ার পরেই আমি দেখছি আলাউদ্দিন চাচার চোখটা একদম ভিজে গেল, আর এই কর্নার দিয়ে পানি টপ টপ করে পড়ে যাচ্ছে। সাথে সাথে মিমি মানে ওনার ওয়াইফ বলছে আপা তো মানে ও তো কান্না করছে, তো ও তো মানে কি হলো, এটা কি হলো না। তখন সিস্টার সবাই দৌড়াদৌড়ি শুরু করলো। ডাক্তার তো আমাকে একটা কিছু বলতে গিয়ে উনি দৌড় দিয়ে এসছেন। আমি তো পুরো আমি কি আবার আমি গান গাইলাম। তারপরে এই যে পারি না ভুলে যেতে, শেষ করো না, তারপরে আলাউদ্দিন চাচা আরও যত গান আছে আমার বাংলা মতো, আমি একটু একটু করে গাচ্ছি, ক্রমাগত গাচ্ছি। হ্যাঁ, যা মানে আমি যে আইসিইউতে ওটা আমি ভুলে গেছি। আমার খালি মনে হচ্ছে যে হ্যাঁ
যদি আলাউদ্দিন চাচা ইয়ে করুক, মানে ওনার হ্যাঁ রেসপন্ড করুক, এবং তার ওই আসলে গান তো একটা এমন জিনিস আর মন তো আলাউদ্দিন চাচা না আমার মনে হয় মাথাটা তখন তার চলে গেছে ওইদিকে, একদম সাই 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 করে কাজ করছে। এবং সিনেমাতে যা দেখেছি কালকে ঘটনাটা তাই হলো। আমি শুনি তো হ্যাঁ, ওটা যদি ভিডিও করা যেত মানে বোঝা যেত যে একটা পাথর চোখ কিভাবে পানিতে ভিজে গেল। সাথে সাথে উনি রেসপন্ড করলো, হাত পা নড়াচড়া, কাশি টাশি দিল। এই করার পরে সিস্টাররা মানে দৌড়াদৌড়ি শুরু করলেন, এবং তারপর আমরা আরও কিছুক্ষণ গান গেয়েটে আমি বললাম আচ্ছা, মোমেন নামে একটা ছেলে ছিল, মোমেনও কথা বললো, ও গান গায়। তারপরে তো মিমি ই করলো, আমরা অনেকক্ষণ গান টান করে তারপরে নামলাম। তো এই ধরনের একটা লোমহর্ষক এবং মানে বিস্ময়কর একটি ব্যাপার, একটা মিরাকেল একটা কালকে ঘটলো। এবং মিরাকেল শব্দটা আমাকে এন্ড্রুদা প্রায়ই বলেন, বিশেষ করে আলাউদ্দিন আলী ভাইয়ের ব্যাপারে, যে উনার ক্ষেত্রে অনেক মিরাকেল ঘটনা ঘটে, এবং এটা উনি বলছেন যে হয়তো উনি এখন আনকনশাস, কিন্তু উনি হয়তো জেগে উঠবেন। আমরাও তো সেটা, মনের তার জোর আছে, প্রচন্ড জোর তার, মানে বলছে আমাকে বাঁচতে হবে, আমার বাচ্চার জন্য বাঁচতে হবে, এই যে তার মনের জোরটা। এবং গান শুনে সে তার যে ভিতরের কষ্টটা একবার যদি গো ভালোবাসতো মেয়ে, যখনই বললাম মানে আমি খালি দেখলাম, আমার অভিজ্ঞতাটা একটা হলো। এবং আপনার এই গান দিয়ে কিন্তু আপনাকে আর পেছনে তাকাতে হয়নি, মানে না একদম একদম। এবং এই গানটা সূত্র ধরেই কিন্তু বুলবুল ভাই আমাদের বাসায় সেটা আসছিলাম, যে তারপরে আমি যতদূর জানি যে এই গানটি করার কিছুদিন পরেই বুলবুল ভাই আপনাদের বাসায় গিয়েছেন তার নয়নের আলো ছবির গান নিয়ে। ঠিক তাই, আমার বুকের মধ্যে কেন, ওই ব্যাপারটা একটু বলবেন? এটা অনেকেই হ্যাঁ এখন জানে, কিশোরদা নিয়ে এসেছিলেন যে রুমে একটা মেয়ে গান গাচ্ছে, মাহমুদুর নবীর মেয়ে, চল যাই। তারপর তো উনি মানে এসে আমাকে বলেছিলেন যে আমার কিছু গান তুমি কি গাইবে? তা আমি বলছিলাম যে আমি কথা শুনে গান শুনে ভালো লাগলে আমি গাইবো। তো উনি খুব আমার উপর রাগ হয়ে গেছিলেন যে আমার গান কথা শোনার পর তুমি গাও। যাই হোক, অনেক ঝগড়াঝাটি তারপরে হয়েছে, শোনালেন গান, তার পছন্দ হলো, তারপরে উনি আমাকে গান শোনালেন, তারপরে আমি পছন্দ তো না হওয়ার প্রশ্নই ওঠে না আমার বুকের মধ্যে। এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের প্রথম লেখা সুর করা গানটি, আপনি প্রথম যে গানটি করলেন, এই গানটি এন্ড্রু কিশোরের সঙ্গে দ্বৈত গেয়েছিলেন, একটু গানটা একটু গুনগুন করুন। এবং গানটা আলটিমেটলি আমাদের রেকর্ড করতে অনেক বেগ পেতে হচ্ছে, সেগুলো আমরা তখন জানতাম না। বুলবুল ভাই একাই ওই কষ্টটুকু করেছেন, যেমন যেহেতু আমাদের প্রথম মানে সবার একটা কম্বাইন্ড কাজ ছিল, বুলবুল ভাই, অ্যান্ড্রু, আমি, ইভেন সুবর্ণা, হ্যাঁ সবারই কিন্তু না সবার মানে এটা ডেবিউট টাইপের, হ্যাঁ টিম ওয়ার্কটা আমাদের বেশ নতুন, একদম সবাই অলমোস্ট সবাই নতুন, হ্যাঁ মানে ওনারা চেয়েছিলেন যে একটা নতুন ইউনিট কাজ করবে। তো বুলবুল ভাইকে অযথাই খাটাতো, যাও সামিনা নবীর ভয়েস রেকর্ড করে নিয়ে আসো, আমি শুনবো, অ্যান্ড্রু কিশোরের ভয়েস রেকর্ড করে নিয়ে আসো, কেমন হয় সেটা শুনবো, মানে এই কষ্টগুলো দিতেন। এবং ওই কষ্টগুলো হয়েছে বলে কিন্তু গানগুলো কিন্তু, এবং বুলবুল ভাইয়ের ধৈর্য কাহাকে বলে। আপনি একটু যদি আপা এই গানটা একটু গুনগুন করতেন। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত্নে। তোমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে। কি অসম্ভব সুন্দর কথা। কথাটার মজাটা এখানেই, যেখানের পরে কিন্তু সাধারণত সেখানে থাকে, কিন্তু দুটোই যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে। এই ধরনের অসাধারণ সাবলীল কথা বুলবুল ভাই লেখা শুরু করলো। ওই ছবিতে আরেকটি গানও আছে, আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো, এই গানটি আপনিও গেয়েছিলেন একই ছবিতে। এই গানটা একটু গুনগুন করবেন। আমি আসলে যেহেতু বুলবুল ভাই আমি কিন্তু হাসছি, কারণ আমার কখনোই ভাবতে পারছি না 4টা দিন চলে গেছে যে আমি জানি যে বুলবুল ভাই অন্যরকম, বুলবুল ভাই থাকবে না বা নেই এই জিনিসটা আসলে দেখা হতো না, কথা হতো না অত, কিন্তু এটা মানে ইয়ে না, এরকম একটা ঘটনা ঘটে যাবে। হ্যাঁ, এটা অবিশ্বাস্য। তো আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো, আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো, ছায়ার মতো
তোমার পাশে তোমার কাছে থাকবো। এই ছবিতে তো এই দুটো গানই করেছিলেন। হ্যাঁ, এই দুটো গান করেছিলাম। কিন্তু এরপর আপনি আখি মিলন ছবিতে একটা গান করেছেন, সেটি তো আরো জনপ্রিয় হয়েছিল। এটাতে আরেকটা গান ছিল, ওটা একটা ক্যাবারেট সং ছিল, বড় চেনা চেনা লাগছে তোমায়। আর দুটো কীর্তনের একটু করেছিলাম, অদ্ভুত সুন্দর ছিল। কোনটা ছিল যেন আপা, আমি মনে করতে পারছি না। ফাগুন মাসে ডাকবে কোকিল, যতই মানা করো না, যাবার যেজন যাবে সেজন, যতই তারে ধরো না। এরকম টাইপের 2-3টা করেছিলাম। এবং এই নয়ন আলো ছবিটাই কিন্তু প্রথম আহমেদ ইমতিয়াজ বুলবুলের পূর্ণাঙ্গ একটি ছবি, যে ছবিতে সবগুলো গান উনি করেছেন, লিখেছেন উনি। ওই জন্যই তো ঘটনাটা, ধৈর্যের পরীক্ষা দিয়ে। এবং ওই ছবিতে আরেকটি অসাধারণ আমরা গান পেয়েছি, রাইনুদা গেয়েছেন, আমার সারা দেহ খেয়ে মাটি। আমার কেন জানি মনে হয় এই গানটার উপর কোনো গান হয় না। আর আপনি যদি গাইতে পারতেন, আর আমার সামনে রেকর্ড হয়েছে তো, মানে সব তো আমাদের সামনেই। হ্যাঁ, গানটা তুললো, অ্যান্ড্রু তুললো, তারপরে গানটার মিউজিক হলো, আমরা ছিলাম। তো যার জন্য না গানটা মনে হয় যেন আমাদের গান। এবং তখন যে কর্ডগুলো বুলভাই তৈরি করতো, সবগুলো তো আমাদের চোখের সামনে। এবং অন্যান্য সুরকারের চেয়েও কিন্তু ওনার সুরের ইয়েটা কিন্তু একটু আলাদা ছিল, স্টাইলটা অন্যরকম। কারণ উনি প্রচুর মানে কলকাতার লতা মঙ্গেশকরের গান শুনতে, এবং ওনার উপরে সলিল চৌধুরীর একটা প্রভাব ভর করতো। এবং আমরা যখন বাসায় গান বাজনা করতাম, গান নিয়েই, সুর নিয়েই শুধু কিন্তু আলোচনা হতো, ঝগড়াঝাটি খুব হতো। আমার সাথে বুলভাইয়ের একদম যেত না, আমি খুব কম কথা বলতাম, মানে একটা না একটা ঝগড়া লাগবেই। তো কিন্তু ওই একটা জায়গায় মিল ছিল, যে আমরা বসে আসলেই আব্বার হারমোনিয়ামটা নিয়ে বুলভাই বসে যেত গান নিয়ে, এবং আমি সমানে লতার গান একটার পর একটা গাইতে থাকতাম। আর বুলবুল ভাই এলো পাথারি সুর খুঁজতো ওখান থেকে। আপনাদের বাসায় বসে সুর করেছেন কোনো গান? হ্যাঁ, মনে আছে কোন গান? একদিন আব্বা একটা গান লিখলো, যাবো না সরসিতে আমি জলানিতে, বললো বুলবুল তুমি গানটা একটু সুর করো। আচ্ছা, করে ফেললো। ওটা কে গেয়েছিলেন? কেউ গায়নি, ওটা আমি ইনশাআল্লাহ গাইবো। হ্যাঁ, ওটা গাইবো। আরেকটা গানেরও মুখটুকু শুধু লেখা ছিল, ওটা তখন সুর করেছিল, এত সুন্দর ওই সুরটা। আমি একটু চলে যাই যে ওই সময়ই আপনি আরেকটা গান করেছেন যেটা অসম্ভব জনপ্রিয় হয়েছিল। গানটি সবসময় থাকবে, আমার বুকের আমার গরুর গাড়িতে, আমার গরুর গাড়িতে আখি মিলন ছবির গান। এটা বুলবুলের লেখা সুর করা। এই গানটির একটু কথা বলবেন? ওখানে দুটো গান গেয়েছিলাম, দুটাই ডুয়েট। একটা আমি আর অ্যান্ড্রু কিশোর, আর একটা আমি আর সাবিনা ইয়াসমিন। আচ্ছা, ওটা দুই বোনের গান। ওটা ছিল কোনটা যেন? শোন রে বুবু শোন, তুই আমার কথা শোন। হ্যাঁ, শোন রে বুবু শোন, তুই আমার কথা শোন, মধুপুরের ওই নয়ন, চোখে চোখে যে তোর কেড়ে নিল মন, কেড়ে নিল মন। কিন্তু আমার তো ওই লোকটা সামলাতে পারছি না, যে আমার বুকের বন্ধু, আমার গরুর গাড়িতে বউ সাজি, আমার গরুর গাড়িতে। এটা মানে বাংলাদেশের যে কোনো অনুষ্ঠানে, মানে এমন কোনো অনুষ্ঠানে যে এই গানটি গাওয়া হয় না, বা এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশনা হয় না। হ্যাঁ, এই গানটা তো ওই হঠাৎ করেই, মানে তালের গান বা মজার গানের মধ্যে হঠাৎ করে ওই গানটা ছিল একটা অন্যরকম একটা ব্লেন্ডিং। রাইট। এই যে একটা রিদম প্লাস গানের কথাগুলো, আমি যাব না, হ্যাঁ, কারো ভাঙা, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, তুত্তুর রুত্তুর রুত্তুত্তু সানাই বাজিয়ে, যাব তোমার শ্বশুর বাড়ি, যা যা তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনে আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে। এই যে স্টাইলটা, আপনি এটার মধ্যে যে ডায়লগ ফর্মে যেটা, এই যে যা যা, হ্যাঁ যা যা, আর অনেকগুলো ছিল এরকম, অন্তরের মধ্যে ছিল। বুলবুল বলছিল যে এই গানটা যদি তুমি একদম মনে হচ্ছে আশা ভোসলে গাচ্ছে। এটা বুলবুল ভাই আমাকে একদিন মানে রেকর্ডের পরে বললো। আমি বললাম যে আপনি যে কি কথা বলেন না, যে কিসের মধ্যে কি কথা আপনি বলেন, এই জন্যই আপনাকে আমার সহ্য হয় না। কিন্তু উনি কিন্তু খুব ভুল বলেননি, কারণ বাংলাদেশে ধরেন সবার গলা মোটামুটি মনে হয় যে একই রকম, কিন্তু আপনার গলাটা কিন্তু অন্যান্য গলার, অন্যান্য যারা গান করছেন তাদের চেয়ে একটু স্বতন্ত্র। না বকুল, এগুলা ভাবাটাও অন্যায়। যাই হোক, তো এরকম বুলবুল ভাই আমরা গান নিয়েই কিন্তু থাকলাম যে কটা দিন, মানে
আমাদের ইয়ে ছিল, তারপরে মাঝখানে ঝগড়া হয়েছে, ঝাঁটি হয়েছে। বোধহয় তো অনেকদিন আপনার একটা গ্যাপও হয়েছিল গান করেন। ঝগড়াঝাটি করে, মানে ঝগড়াটা এমন, যেহেতু আমরা খুব আমাদের মানে আমাদের পারিবারিক খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, ঝগড়াটা যখন হলো প্রায় আমরা 18 বছর কথা বলিনি। 18 বছর? 18 বছর। মানে প্রসঙ্গটা কি ছিল বলা যাবে? ছোটখাটো ব্যাপার নিয়ে একটা মানে ইয়ে কথাবার্তা না করতে করতে, মানে আমিও প্রেস্টিজ, বুলবুল ভাইয়েরও প্রেস্টিজ, এই প্রেস্টিজ রাখতে গিয়ে মাঝখানে হলো কি 18টা বছর চলে গেল, গান হলো না। এবং তখন অন্যরা গান, মানে তখন ওখানে ঢুকে গেল ওরা, এবং তখন বুলবুল ভাই আমার উপর জেদ করে অন্যকে দিয়ে গান করালো। কিন্তু আপনি, আমি মনে করি যে 18 বছর হয়তো হয়নি, আপনি অনেক গান মিস করেছেন, কিন্তু 18 বছর পরে যখন আবার আপনার কাজ করলেন এবং যে অসাধারণ কিছু গান করলেন, সেটা আমি করলাম নদী চায় চলতে। আমি ওই যে তারপরে না বলো না, এই গানগুলো করলেন আপনি। হ্যাঁ, তুমি না বলো না, নদী চায় চলতে, আমার দু চোখে দুই নদী। না, ওই ছবিতে তো আপনি গান করেছেন এই যে এই 3টা গান বোধহয়, না বলো না, দুটো গান। এর মধ্যে আমি এই যে নদী চায় চলতে একটু গুনগুন করবেন? এটা তো মোহাম্মদ রফিকুজ্জামান ওনার লেখা। হ্যাঁ, রফিক চাচার লেখা। আরেক অসাধারণ গীতিকবি। আহা, তেমনি অমায়িক, তেমনি মানে বাংলাদেশের কিছু মানুষ আছেন, এনারাই কিন্তু আসলে বাংলাদেশের, আমি বলি যে আমাদের গানের, হ্যাঁ, গানেরটাকে সমৃদ্ধ করেছে একদম। আপনি একটু নদী চায় চলতে। নদী চায় চলতে, তারা চায় জ্বলতে, আমার মনটা চায় মনের কথা বলতে, নদী চায় চলতে। কি সুন্দর কথাটাও, কি সুন্দর কথা, অন্তরাগুলো তো আরো সুন্দর। হ্যাঁ, অবলীলায় যেন চলে যাচ্ছে কোথায় কোথায়, মানে এত সুন্দর কথা এবং সুরটাও যেন একদম, চলনটা এত সুন্দর করে গেছে। কোথায় গেল মনে লেগে যায়। বকুল, আমি তো সেটাই, আমি চলে গেল ভাই, মেনে নিতে পারছি না আসলে। আমি এই যে আপনার সঙ্গে আবার নতুন করে না বলো না ছবি দিয়ে শুরু হলো আবার, তারপর যে অ্যালবামের ব্যাপারটা আসলো, দুই চোখে দুই নদী, এটা একটু বলবেন যে আবার পূর্ণাঙ্গ একটি অ্যালবাম। তারপরে হঠাৎ ওয়ার্ল্ড মিউজিকের যে মানে কর্ণধার ছিলেন এজাজ খান স্বপন, উনি হঠাৎ একদিন 2টো অ্যালবাম করার প্রস্তাব দিলেন বুলবুল ভাইকে। একটা হচ্ছে বিশ্বজিতের মা জননী, আরেকটা আমার। তো 2টা মানে অ্যালবামই উনি সাইন করে ফেললেন। তারপরে একটা একটা করে গান হঠাৎ করে তৈরি হয়ে গেল। প্রথম গানটা জানি কোনটা হলো জানি না, তো রূপসী রাত একটা খুব সুন্দর গান ছিল, আমার খুব প্রিয় একটা গান ছিল। ওই গানটা ছবিতে দেওয়ার কথা ছিল, পরে আমি। রূপসী রাত কোনটা ছিল একটু আপনি গুনগুন করবেন? রূপসী রাতটা একটু অন্য টাইপের, যেমন তালটা ধিক ধিক তাক তাক, ধিক 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 তাক তাক। রূপসী রাত কেউ জেগে নেই, শুধু তুমি আর আমি, শুধু তুমি আমি, প্রিয়তম এই তো সময়, কিছু চাওয়ার, কিছু পাবার, কিছু বলার, কিছু এরকম আর কি। এই অ্যালবামের 2টো গান তো অসাধারণ, একটা দুই চোখে দুই নদী আর জায়গা। আরেকটা গান খুব মানুষের কানে পৌঁছেছিল, সেটা হচ্ছে এত বৃষ্টি। এত বৃষ্টি। আর আমার পছন্দের একটা গান ছিল কাঠুরিয়া, মানে কি যে অসাধারণ মিষ্টি সাবলীল কথা, আমি কোনো দোষ করিনি তবু আমায় মারলো এমন। তারপরে কাঠুরিয়া যেমন করে কুড়াল মারে গাছের গায়ে, তেমনি কুড়াল মেরেছে কেউ আমার বুকের ভেতরটায়। অদ্ভুত সুন্দর। দুই চোখে দুই নদী এই গানটা যখন আপনি পেলেন তখন কেমন, বা কিভাবে গানটা তৈরি করে কিভাবে আপনাকে শেখালেন, তুলে দিলেন? বুলবুল ভাই তো তুলে দিল গানটা। এবং এটা যে অ্যালবামের টাইটেল হবে, এটা কিভাবে? না, এটা আমি করিনি, এটা ইজাজ খান স্বপনই করলো যে অ্যালবামটার নাম এটাই হবে। কারণ তার আগে আমার আরেকটা অ্যালবাম বের করেছিল, সেটা হচ্ছে ফুল ফোটে ফুল ঝরে। তো ওর একটা ইয়ে ছিল 4 অক্ষরের একটা নাম দেবার প্রবণতা, ফুল ফোটে ফুল ঝরে, এটা দুই চোখে দুই নদী। হ্যাঁ, তো ওটা করলো। আর দু চোখে দুই নদীতে আমি পেলাম, পাওয়ার পরে আমি তেমন ইয়ে না, আমি গেয়ে দিলাম গানটা। গানটা একটু গাইবেন না? তুমি দুহাত ভরে পানি নিও, তৃষ্ণা লাগে যদি। হ্যাঁ, তৃষ্ণা লাগে যদি। তুমি দুহাত ভরে পানি নিও,
তৃষ্ণা লাগে যদি দুই চোখে তুই নদী, আমার দুই চোখে তুই নদী। এই গানটার একটা শব্দই আমার খুব ভালো লেগেছিল, দুটা শব্দ। প্রথমটা হচ্ছে ব্রিজ লাইনটা, আমার অনেক স্মৃতি অন্তরেতে জমা অদ্যাবধি। এই যে অদ্যাবধি শব্দটা ব্যবহার করেছেন, আমি আজও দেখি তোমায় নিয়ে স্বপ্ন সপ্তপদী। অসাধারণ, মানে অন্তমিলগুলোতে উনি কিন্তু কোনো কাঁচা কোনো ব্যাপার রাখেন না, অদ্যাবধি সপ্তপদী। হ্যাঁ, এবং কথাগুলোও খুব দামি দামি শব্দ, খুব খুব সুন্দর। আর আমাদের বাসায় নুমার সাথে বুলবুল ভাইয়ের খুব মানে খুব ভাব ছিল, মজা করতো খুব দুজন। আর বুলবুল ভাই ইয়ে করতো খুব, যে বাপি লাহিড়ীর কিছু গান খুব পছন্দ করতো, ওগুলা গাইতো, যখন তখন গেয়ে উঠতো। তারপরে লতার গান খুব গাইতো উনি, উনি কিন্তু খুব গাইতো, মেয়েদের গানগুলা বেশি গাইতো, মানে লতা মঙ্গেশকরের গান। আমার মনে হয় ওই সুরগুলা থেকে সে সুর খুঁজতো, তার জন্যই গাইতো এবং আমাকে দিয়ে গাওয়াতো খুব বেশি। আমরা তো প্রায় 1 বছর হয়নি, তার আগে একদম ফোনে এরকম কথা বলতে বলতে আবার সেই লতার গান, ওই গান, ওই গান, এগুলো নিয়ে কথা বলছিলাম। তখন বললো যে সময় তুমি টাইগার হিল গানটা একটু গাও, দেখো কি কঠিন এই সুরের ইয়েটা। আর তেরে মেরে মিলেন কি এ রায়না, এই গানটা ওনার খুব পছন্দ ছিল। আচ্ছা, তো যখন তখন গাইতো। আসলে গান যত আমরা গাই বা সুর নিয়ে করি ততই কিন্তু শিখি, এবং সেটা আমি শিখেছি আমার আব্বা, আমার মা এবং এই যে বুলবুল ভাই, এই ওরিয়েন্টেড। কোন জিনিসটা আপনার মানে সুরটা বেশি ভালো লাগতো নাকি কথাটা, যদি আমি এই প্রশ্ন করি আপনাকে? খুবই কঠিন প্রশ্ন, কিন্তু সুর তো ভালোই, কিন্তু আমার কথাগুলা না একটু যেন অন্যরকম লাগতো। আপনার সঙ্গে আমি এই জায়গায় অনেক মিল, যে আমি মনে করি আমি সুরকারের চেয়ে আমি কিন্তু গীতিকবি হিসেবে অনেক ঊর্ধ্বে রাখি। একটা গান এত হালকা কথা, তোর মনে হবে যে এটা কোনো কথা হলো। ওই যে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের বাড়িতে আসতাম, তোমাকে ভালো লাগতো বলে সারাক্ষণ ওখানেই থাকতাম। একদিন তুমি এসে বললে, আমাকে অপমান করলে, বললে তোমাকে পাওয়া নাকি মরা গাছের কাছে ফুল চাওয়া, তবুও কেন তুমি আসলে বলো আমার মনের এত কাছে, নির্লজ্জ আমার দু চোখ তুমি বলেছিলে একদিন, মনে আছে। এটা গেয়েছিলেন কে? এটা গাওয়া হয় না, এটা মানে এটা আমাদের সংগ্রহে আছে আর কি। এই সংগ্রহ থাকলে হবে না, আমি তো চাই যে গানগুলো বুলবুল ভাই এই তো কয়েক মাস আগে আমাকে বললো যে প্লিজ তুমি আমার গানগুলি করো। আমিও বলি যে প্লিজ আপনি এই গানগুলো আবার আর করেন। আমার কিছু দেশের গান যেগুলো পুরনো, মানে সব গানগুলো তো আর বের হয়ে আসেনি, সবকটা জানালা এসছে, 8 কোটি ফুল, তারপরে আপনার দেশের গান করেছিলেন আপনার জন্য? হ্যাঁ, বেশি করা হয়নি, কারণ বুলবুল ভাইয়ের সাথে তো তখন আমার ঝগড়াই হয়ে গেল। 18 বছরের গ্যাপ, 18 বছরের একটা গ্যাপ হয়ে গেল। তো দুটো গান করেছি, অসাধারণ আমার কাছে দুটো গান। আমার মনে হয় যথেষ্ট। বুলবুল ভাই যা সুর করতো তাই আমার কাছে ভালো লাগে। কোন গান দুটো? একটা হচ্ছে এক শহীদের বধূ আমি। হ্যাঁ, এই গানটা তো অসম্ভব সুন্দর একটি গান। কি সুন্দর, একটু গাইবেন আপা? এক শহীদের বধূ আমি, এক শহীদের ছোট বোন, দেশকে ভালোবেসে যারা দিল তাদের জীবন, আমি তাদেরই কোনো স্বজন, আমি তাদেরই কোনো স্বজন, আমি তাদেরই কোনো স্বজন। কি অসাধারণ, কথাও কি সুন্দর, সুরটাও তত সুন্দর। এই গানটার সুর বেশি সুন্দর হয়েছে আপনার। আমি আসলে ওই যে আরেকটা দেশের গান বলেছেন, দুটো গান, আরেকটা ছিল বর্ণমালা, সইব না সইতে পারি না তোমার অপমানের কোনো জ্বালা। বর্ণমালা একটা যখনই দেখি তোমাকে কেউ করে পদাঘাত, দীপ্ত কণ্ঠে জ্বলে উঠি, করি তীব্র প্রতিবাদ, শক্ত হাতে তুলি হাতিয়ার, যে হাতে ফুলের ডালা। কি সুন্দর কথা, খুব সুন্দর। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, তো যেই প্রসঙ্গটি না আনলেই নয়, যে আপনি আপনার হাতে এমন একটা অসাধারণ গান তুলে দিয়ে গেছেন, যে গানটি আসলে তার মৃত্যুর পর এই গানটি তাকে অনেকটা মানে তার কথাগুলো মনে হলে প্রকাশ হয়েছে গানের মাধ্যমে। আমি জায়গা কিনবো কিনবো বলে পেয়ে গেছি জায়গা শুদ্ধ বাড়ি। এই গানটি যখন পেলেন তখন কিভাবে? এই গানটা পাওয়ার পরে আমি আসলে বুলবুল ভাইকে বলেছিলাম যে এই গান আমি গাইতে চাই না, কারণ তখন আমার ওই মানে আমার 3rd বেবি এক্সপেক্ট করছিলাম আমি।
তখন ওটার বয়স 7.5 মাস কি 8 মাস। তো আমি তো কিছুতেই গাবো না, আর বুলবুল ভাই ততই বলছে তুমি এই গানটা না গেলে কে গাবে, তুমি আমাকে বলো, তারপরে তুমি আমাকে বলো যে আমি গাবো না। আমি বলছি বুলবুল ভাই আমি গাবো না, আমার তাহলে মানে ইয়ে হওয়ার পরে, আমার বেবিটা হওয়ার পরে আমি গাই। না তুমি গাও, দেরি হয়ে যাচ্ছে, ওদিকে চাপ, ইয়ের প্রডিউসার অ্যালবাম বের করা, করো, করে ফেলো। আর তখন মানে বাচ্চা হওয়ার টাইমে মনে হয় অনেক শক্তি থাকে গলায়, হ্যাঁ। তো এই না করবো না করে আমি এই গানটা একটু এই টাইপের আধ্যাত্মিক টাইপ বলবো আমি করতে চাচ্ছি না। এনিওয়েজ অনেক প্রেশার দিয়ে তারপরে আমি করে দিলাম, গানটা গেয়ে দিলাম, জোরে জোরে গাইলাম। তারপর তো জানিসই, তারপর ঘটনাটা আমি আর যেতে চাই না, হ্যাঁ যেতে চাই না, আমি চাই যে গানটা একটু আপনি শুনিয়ে দিন। আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি, আর ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আড়ি। আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে তার কবরটা কিন্তু আপনি এবং আপনার হাজবেন্ড এজাজ খান স্বপন আপনারা নিজেরা ঠিক করে, নোমা আপা সহ আপনারা ঠিক করে এসেছেন। আমি ওটাই, আমার সাথে একটা মেয়ে ছিল অধরা, ও বললো যে আপু কেন এই গানটা আপনার হবে না, দেখেন আপনি কিন্তু কবরটা সিলেক্ট করতে এসছেন, সাথে আমরা আছি। তো এবং তখন না স্বপন বলছে যে দেখি তো কয়টা কবরের পরে হচ্ছে, গুনে দেখে যে অলমোস্ট 100 কত নম্বর। আপনার ওই গানের মধ্যে ছিল কত নাম্বার? 127। আর তো তখন আমরা মনে কান্নাকাটি পড়ে গেছিল। যাই হোক, ওই লাইনটা ছিল, একটু বলবেন অন্তর লাইনটা এমনি শুধু? দরজা নাই, জানালা নাই রে আলো বাতাস, মাটির তলে মাটির বাড়ি, নম্বর 127। শোন বাড়ির পাশে রাস্তা চিকন, আসিস না কেউ চড়ে রিক্সা গাড়ি। আচ্ছা এই সুরটা কেন দিল প্রশ্ন কর, কেন দিল? মানে জানি না, এই যে মেলোডিটা এইগুলাই হচ্ছে তাদের সৃষ্টি। আলাউদ্দিন চাচা সেম জিনিস, সে কেন ওই ক্রসিং করে, তারপরে আলাউদ্দিন চাচার একটা স্টাইল আছে, ওইটা ধরা খুবই কঠিন। জি, এবং বুলবুল ভাই কিন্তু ওই তারই সঙ্গে কাজ করেছেন বলে হয়তো বুলবুল ভাই তো তার আন্ডারেই ছিল, প্রভাবটা পড়েছে। হ্যাঁ পরে তো আজকে বুলবুল ভাই নেই, আমরা তার গানের মধ্যেই তাকে খুঁজবো, আর সেই গানগুলোর অনেকগুলো গানই আপনার গাওয়া। আজকে এই আয়োজন আপনি এসেছেন, তার প্রতি আমরা শ্রদ্ধা। আমি অনেক খুশি যে বুলবুল ভাই অনেক কিছু ডিজার্ভ করে আসলে। তো আমরা শিল্পী বেঁচে থাকতে শিল্পীর মর্যাদাটা একটু কম দেই, তারপরও বুলবুল ভাই যে একজন যোদ্ধা, স্বাধীন যোদ্ধা, যদিও তিনি স্বাধীন যোদ্ধা হয়েও বন্দি জীবনটা কাটাতে চলে গেছেন। এবং পরশুদিন শুনলাম একজনকে তিনি বলেছিলেন যে আমি আর একটু বাঁচতে চাই না, আমার আর বাঁচতে ইচ্ছা করে না, আমি কয়েক মাস পরেই আমার পুলিশদের ছুটি দিয়ে আমি শুধু বেড়াবো। এবং ছুটি দিয়ে দিলেন এবং তার পোস্ট যেটা ছিল হাতে পাসপোর্ট, আমার মনে হচ্ছিল পাসপোর্টে সে এই ভিসাটা নিয়ে চলে গেল। হ্যাঁ, তো একজন স্বাধীন যোদ্ধা হিসেবে বুলবুল ভাইয়ের যা প্রাপ্তি দরকার ছিল তা সবটুকু না পেলেও দেশ তাকে ভালোবাসা দিয়েছে, আমরা তাদের ভালোবাসি, তাকে ভালোবাসি। 21 পদক পেয়েছেন, সম্মান পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে তার সময় হয়নি, মানে তার ভান্ডারটা না আরো অনেক ছিল, যেটা বোঝা যায়, আমরা আরো সমৃদ্ধ হতে পারতাম তার কাজে। হ্যাঁ, কারণ সে আমাকে যে বললাম না পুরনো গানগুলো, পুরনো দেশের গানগুলো সবগুলো করার প্রস্তুতি নিচ্ছিল। মানে স্বপন জাস্ট বললো যে এই 2-3 দিনের মধ্যে আমি সব পাকা করে ফেলবো, মানে গান টান কি হবে জাস্ট আমরা। এবং আমি আপনাকে অনুরোধ করব অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে গানগুলো আপনার
মানুষ এখনও দর্শক শ্রোতা শোনেননি সেই গানগুলো আবার সামনে নিয়ে আসবেন, আপনার কাছে এই প্রত্যাশা রাখছি এবং আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রথম আলোকে আমার অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।